রাজধানীর শহীদ সরওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের গঠিত কমিটি বলেছে, হাসপাতাল ভবনের নিচতলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে, যা পরে দ্বিতীয় ও তৃতীয় তলায় ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিস ও হাসপাতাল কর্তৃপক্ষের গঠিত পৃথক আরও দুটো তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়া গেলেই অগ্নিকাণ্ডের বিষয়টি পরিষ্কার হবে বলেও ধারণা করা হচ্ছে। 2017 সালে ঢাকার 433টি হাসপাতালের উপর জরিপ চালিয়ে 248টি হাসপাতালকে ঝুঁকিপূর্ণ ও 174টিকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছিল ফায়ার সার্ভিস, যেখানে ঝুঁকিপূর্ণ তালিকায় নাম ছিল সরওয়ার্দী হাসপাতালেরও। সে সময় বেশিরভাগ সরকারি হাসপাতালেরই পুরনো বৈদ্যুতিক লাইন, অনিরাপদ ফায়ার এক্সিটের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে জানানোর পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোকেও সতর্ক করা হলেও ফায়ার সার্ভিসের সতর্ক বার্তা আমলে নেয়নি কোনো হাসপাতালই। এখন সরওয়ার্দী হাসপাতালে অগ্নিকাণ্ডের পর বৈদ্যুতিক লাইন ঠিক আছে কিনা, দুর্ঘটনা রোধে কতটা যন্ত্রপাতি বা জনবলের প্রয়োজন, অগ্নি নির্বাপনে নিজস্ব কর্মীদের প্রশিক্ষণ ইত্যাদি বিষয়ে বিভিন্ন দপ্তরে চিঠি পাঠাচ্ছে বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষ। অনেক হাসপাতালে অগ্নি নির্বাপন যন্ত্র থাকলেও নিয়মিত মহড়া এবং কর্মীদের সেগুলো ব্যবহারে কোনো প্রশিক্ষণ না থাকায় ধুলার আস্তর পড়ছে সেগুলোর ওপর। সরওয়ার্দী হাসপাতালে ভর্তি থাকা প্রায় 1200 রোগীকে অন্যান্য হাসপাতালে স্থানান্তরে সম্পূর্ণ বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা দিয়েছে জাতীয় জরুরি সেবা 999 এর স্টেক হোল্ডার বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের সংগঠন ঢাকা মহানগর অ্যাম্বুলেন্স মালিক সমবায় সমিতি। তবে হাসপাতালের কর্মচারীরা গণপূর্তের এক প্রকৌশলীর নামে অভিযোগ এনে বলেছেন, 2017-18 অর্থ বছরে সরওয়ার্দী হাসপাতালে বৈদ্যুতিক মেরামতের জন্য যে 2.5 কোটি টাকা বরাদ্দ হয়েছিল তাতে ঠিকমতো কাজ হলে এই দুর্ঘটনা ঘটতই না। এসব নিয়ে আলোচনায় আজ রাজখান স্টুডিওতে আছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আবু সৈয়দ মোহাম্মদ হাশিম এবং সরওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার উত্তম কুমার বড়ুয়া। স্বাগত আপনাদের তিনজনকে। ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান, আপনাকে দিয়ে শুরু করি যে অগ্নিকাণ্ড সামালে আমাদের হাসপাতালগুলো কতটা প্রস্তুত? ধন্যবাদ। প্রথমে আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে একটা আগুন লেগেছিল সরওয়ার্দী হাসপাতালে এবং সেখানে সকলকে সবাই মিলে আমরা উদ্ধার কাজ করতে পেরেছি, এখনো কোনো ক্যাজুয়ালিটি হয়নি। যাই হোক, আমরা কিন্তু রিসেন্ট পাস্টে প্রায় 5-6 মাস আগে একটা বড় জরিপ চালানো হয়েছিল, কারণ কিছুদিন আগেও একটা তার 5-6 মাসে ঢাকা মেডিকেল কলেজে আগুন লেগেছিল, পিজিদের আগুন লেগেছিল। তারপরে কিন্তু আমরা একটা বিশদ ইন্সপেকশন একটা করি আমরা ঢাকার সব হাসপাতালে এবং বাংলাদেশের সব হাসপাতালগুলো করা হচ্ছিল, এবং করার পরপরই আমরা যে ভয়াবহ চিত্র উঠে আসলো এটা কিন্তু আমরা সাথে সাথেই কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষকে এবং আমরা ক্রমান্বয়ে মন্ত্রণালয়কে জানানো হয়েছে। মন্ত্রণালয় একটা আন্তঃমন্ত্রণালয় মিটিংয়ের মাধ্যমে বিভিন্ন সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হয়েছিল, কারণ আমাদের একটা টেন্ডেন্সি রয়েছে আসলে যখনই কোনো ঘটনা না ঘটলে কিন্তু আমরা ওয়েক আপ হই না। আসলে একটা স্বাভাবিক মানুষের ঘটনা ঘটলেও তাহলে ঢাকা মেডিকেলে হয়েছে বা সরওয়ার্দীতেও ছোটখাটো হলে তখনই সাবধান হওয়া উচিত। একটা এরকম একটা থাকে, একটা টেন্ডেন্সি থাকে, কিন্তু যে কোনো ঘটনা হোক না কেন আসলে একটা কিন্তু বড় রূপান্তরিত হতে পারে এবং অনেক বড় ক্যাজুয়ালিটি হতে পারে। যেমন আপনার তাজদিন ফ্যাশন রানা প্লাজা ঘটনা আসলে, কারণ একটা ঘটনা কিন্তু একটা স্কোপ করে ইমপ্রুভ করার জন্য। সিমিলারলি আমরা যখনই কোনো ঘটনা ঘটুক না কেন আমরা তার আগে এইরকম একটা আশা করছিলাম যে আমাদের একটা বড় স্টাডি করা উচিত। আমরা ইন্সপেকশন করার সাথে সাথে কিন্তু আমরা সংশ্লিষ্ট সকলকে জানিয়ে দেওয়া হয়। তারপরেও কিন্তু এই জায়গাটিতেই তাহলে যাই, 2017 সালে আপনারা ঢাকার 433টি হাসপাতালের উপর জরিপ চালালেন, তাতে 248 ঝুঁকিপূর্ণ হলো আর 174টি অতি ঝুঁকিপূর্ণ হলো। তাতে দেখা গেল যে 422টি আসলে ঝুঁকিপূর্ণ আর 10টির মতো থাকলো। এবং এই 422টি হাসপাতাল, সেগুলোতেই নিশ্চয়ই আমরা সকলেই যাচ্ছি, তারা আসলে কোনো ব্যবস্থা নিল কিনা সেটা কি আর পরে ফায়ার সার্ভিসের দেখা কাজ বা দেখেছেন? না, আমাদের এটা করার পরেও কিন্তু আমরা দেখলাম যে অনেক হসপিটাল তারা কিন্তু এগিয়ে আসছে, ওদের ম্যানেজমেন্ট আমাদের সাথে কথা বলেছে কিভাবে ইমপ্রুভ করা যায় কিভাবে। কিছু কিছু জায়গায় কিন্তু তারা কিন্তু কিছু হসপিটাল তারা এগিয়ে আসছে এবং তাদেরকে আমরা টেকনিক্যাল সাপোর্ট দিয়েছি, তাদেরকে ট্রেনিং সাপোর্ট দিয়েছি। কিন্তু ম্যাক্সিমাম কিন্তু একটা শিথিলতা লক্ষ্য করা গিয়েছে, কারণ সবাই মনে করে যে আগুন লাগলে দেখা যাবে, আসলে আগুন তো লাগতেছে না আসলে, এরকম একটা অনীহা থাকে আসলে। কারণ যার জন্য কিন্তু আমরা কিন্তু বেশি কনসার্ন কিনা, কারণ যেখানে জনবহুল এলাকা যেমন হসপিটাল, মার্কেট, আমরা চাই না যে একটা ঘটনা হলে মানুষের প্যানিকে কিন্তু অনেক রকম
একটা বড় দুর্ঘটনা ঘটে যায়। আমি এটা নিয়ে আরো একটু বিস্তারিত শুনবো আপনার কাছে। সরওয়ার্দী হাসপাতালের রোগীরা সকলে নিরাপদে ঠিক জায়গায় পৌঁছেছেন, সেটার জন্য প্রশংসিত হচ্ছেন সরওয়ার্দী হাসপাতাল কর্তৃপক্ষ। একটু আপনার কাছে শুনে যাই যে আপনারা যখন গেলেন, গিয়ে কি দেখলেন? প্রাইমারি রেসপন্স মানে একদম প্রথমেই যা যা করার কথা ছিল, সরওয়ার্দী হাসপাতাল কি প্রস্তুত ছিল? সরওয়ার্দী হাসপাতালে কিন্তু একটা জিনিস, হসপিটাল আমরা কিন্তু জাস্ট 2-3 মাস আগেই এখানে একটা মহড়া করেছি, কিন্তু এখানে বিশেষ করে এখানে আমাদের কতগুলো এনজিওর মাধ্যমে এবং সরকারি সংস্থা, দুর্যোগ মন্ত্রণালয় এবং আমাদের সাথে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স একটা যৌথ মহড়া করেছে। আসলে সেই মহড়ার রেজাল্ট ভালো ছিল, কারণ আমরা কার কি কাজ মনে করেন এবং প্রস্তুতি ছিল আসলে যখন কোন বড় দুর্ঘটনা আগুন লাগবে কিভাবে আমরা এভাকুয়েশন করা হবে এবং কিভাবে একটা কন্টিনজেন্সি প্ল্যান ছিল একটা হসপিটাল, সেই অনুযায়ী আমরা কিন্তু কাজগুলো করেছি। যার জন্যই কিন্তু দেখা যাচ্ছে যে একটা আগুন লাগার পরেও ওখানে কিন্তু আমরা কুইকলি এদেরকে মানে বিশেষ করে যারা আইসিইউর পেশেন্টগুলোকে এভাকুয়েশন করা প্রথমত, তারপর কিন্তু ব্লক ওয়াইজগুলো আমরা এভাকুয়েশন করা হয়েছে এবং কার কোথায় কে কি কাজ করে কোথায় এগুলো মাঠের ফিল্ডে জড়ো হয়েছে। আর হসপিটালটা একটু ডিজাইনও ভালো ছিল, বাট ফায়ারের ব্যবস্থাও কিনা ইলেকট্রিক্যাল লাইনে অবশ্যই সেখানে অনেক ইমপ্রুভ করার প্রয়োজন ছিল, সেটা হয়তো হসপিটাল কর্তৃপক্ষ হয়তো ভালো। আলী আহমেদ খান, আমি আপনার কাছে জানতে চাইবো পরে যখন আসবো যে মহড়াটা সকল হাসপাতালে বা সকল সংস্থায় করাটা বাধ্যতামূলক বাংলাদেশে করা যাচ্ছে না কেন, আমি সেই প্রসঙ্গেও শুনবো। কারণ আপনি বলছেন যে এনজিও এবং সরকারি বেসরকারি সংস্থা মিলে মহড়া করতে হয়েছে। ডাক্তার উত্তম কুমার বড়ুয়া, মানে আপনার কাছে আমি জানতে চাই আপনারা কতটা প্রস্তুত ছিলেন এবং ওই মহড়াটির কারণে আসলে কোনটির পরে কি করতে হবে, আসলে প্রথম আইসিইউর পেশেন্ট কার কাছে প্রথম যেতে হবে, কিভাবে দায়িত্ব বন্টন হয়ে যাবে, মানে আগুনে তো আসলে মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিতে হয়। এই সিদ্ধান্তগুলো কিভাবে নিতে পারলেন আপনারা? আসলে একটু আপনাদের সবাইকে একটু জানাতে চাই, আমাদের ফায়ার সিভিল সার্ভিস ডিফেন্স আমাদেরকে গত অক্টোবরের 10 তারিখ একটা মক ডিল করেছে। আসলে এর আগে থেকে আমরা 2 বছর যাবত সরওয়ার্দী হাসপাতালে আমরা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সহ আমাদের 2 বছর যাবত আমরা কাজ করছিলাম। এ নিয়ে আমাদের অনেক চিকিৎসক, অনেক কর্মকর্তাও আমাকে পরিচালককে নিয়ে হাসাহাসি করছিলেন, কবে ভূমিকম্প হবে, কবে আগুন জ্বালাবে, কি শুরু করেছে। আমরা এই যে আমাদের হাসপাতালে 40 সদস্য বিশিষ্ট একটা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ছিল, এখানে একটা মনিটরিং সেল ছিল। মানে বাংলাদেশের কতগুলো হাসপাতালে এটা আছে আপনি কি আমি এই ব্যাপারে আমার জানা নেই। সরওয়ার্দী কি একটি এক্সেপশন, মানে এইটা আমরা উদ্যোগ নিয়েছি। আমরা উদ্যোগ নিয়ে আমাদের একটি ইন্টারন্যাশনাল একটা অর্গানাইজেশন হলো এডিপিসি, এশিয়ান ডিজাস্টার প্ল্যানিং সেন্টার, তাদের সাথে আমরা 1.5 বছর কাজ করেছি। 1.5 বছর কাজ করে আমার হাসপাতালের মানে রিস্ক হ্যাজার্ড কি কি আছে এটা আমরা ফাইন্ড আউট করেছি। একটা ভলিউমের মাধ্যমে একটা রিপোর্ট পেশ করা হয়েছে। এই রিপোর্ট পেশ এডিপিসি এবং হলে ইউএসএইড এবং আমরা সরওয়ার্দীর আমরা যৌথ উদ্যোগে, সেটির উদ্যোগে আমরা আমাদের যেগুলো ডেফিসিট ছিল অনেকগুলোই আমরা এগুলো কারেকশন করেছি। পরবর্তীতে আমাদের ফায়ার সার্ভিস অ্যান্ড ডিফেন্স তারাও আমাদেরকে চিঠি দিয়েছে আমাদের উন্নয়নের জন্য। তারপর তাদের সাথে সেভ দ্য চিলড্রেন এবং সিপিডি পরবর্তীতে আমরা 1.5 বছর পর আবার রিভিউ করার জন্য আমাদের কতটুকু ইমপ্রুভ করেছে আমরা রিভিউ করেছি সেভ দ্য চিলড্রেন অ্যান্ড সিপিডি আরেকটি সংগঠনের মাধ্যমে। এটির মাধ্যমে আবার আমরা ফায়ার ব্রিগেডের সাথে এবং হলো দুর্যোগ ব্যবস্থাপনা যৌথ উদ্যোগে আমরা অক্টোবরের 10 তারিখ মহড়া দিয়েছি। কমিটি তো হলো, কিন্তু আগুন লাগলো, আগুন লাগার সাথে সাথে কমিটির সকলকে প্রস্তুত পেলেন, কমিটির সকলে রেসপন্স করলেন। একটু বলি, এতে আমাদের সবকিছু মিলে ফায়ার ব্রিগেড, দুর্যোগ ব্যবস্থাপনা এবং আমাদের এডিপিসি, এশিয়ান ডেভেলপমেন্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট, সেভ দ্য চিলড্রেন, এগুলোর ফলে আমাদের হাসপাতালে প্রায় 150 থেকে 200 কর্মকর্তা কর্মচারী ইতিমধ্যে ট্রেন আপ হয়ে গেছে। অর্থাৎ যে কোনো ভূমিকম্প হলে, আর্থকোয়াক হলে এবং কোনো অগ্নিসংযোগ, যে কোনো ধরনের ডিজাস্টারে কিভাবে রেস্কিউ করতে হবে, কিভাবে রোগীদের বাঁচাতে হবে, নিজেদের বাঁচতে হবে, এই ট্রেনিংটা অন্তপক্ষে আমাদের সরওয়ার্দী হাসপাতালে ছিল, যেটির রেজাল্ট আমরা সেদিন আমরা পেয়েছি। কারণ দেখেন 1174 জন পেশেন্ট। আর 2017 সালে যখন সরওয়ার্দী হাসপাতালকে ঝুঁকিপূর্ণ তালিকায় রাখা হলো, তারপরে সরওয়ার্দী হাসপাতাল এখানে হলো ঝুঁকির জন্য 3টি জিনিস দেখা হয়, স্ট্রাকচারাল, নন স্ট্রাকচারাল এবং ফাংশনাল। স্ট্রাকচারাল দিক থেকে আমাদের হাসপাতাল ছিল ওয়েল এন্ড গুড, এটা আমাদের ফায়ার ব্রিগেডও বলেছে। কারণ আপনি জানেন এটা লুই কানের স্থাপত্য একটা বিল্ডিং আমাদের সামনের সেকেন্ড ক্যাপিটালের অংশ এবং ওইটিকে নিরিখে
আমাদের যে বিল্ডিংটাতে এখন আগুন লেগেছে পিছনের পোর্শন, এবং ওইটার মতোই প্রশস্ত বারান্দা, প্রশস্ত এক্সিট এবং আলো বাতাস ভয়েট এগুলোর কিন্তু পর্যাপ্ত পরিমাণে এই হাসপাতালে ছিল সেদিক থেকে। আর ফাংশনাল যে দিকটির সাথে জড়িত ছিল পিডাব্লিউডির ইলেকট্রিক ডিভিশন, পিডাব্লিউডির সিভিল ডিভিশন, ওয়াসা, গ্যাস, এগুলো পুরোপুরি যে একজন ডাইরেক্টরের হাতে নিয়ন্ত্রণ, এটি পুরোপুরি বলা বাহুল্য। তারপর আমরা যেটি করেছি তাদের নির্দেশনা অনুযায়ী আমরা লেভেলিং করেছি, কিভাবে এক্সিট হইতে হবে এগুলো আমরা ঠিক করেছি। লজিস্টিক, হঠাৎ যদি ডিজাস্টার হয় পর্যাপ্ত পরিমাণে হুইল চেয়ার, আমাদের হলো ট্রলি, এগুলো আমরা ব্যবস্থা আছে এবং এগুলো আমাদের এখানে কাজে লেগেছে পর্যাপ্ত পরিমাণে। এগুলো তাদের কিন্তু বৈদ্যুতিক মেরামতের জন্য প্রচুর টাকা খরচ হচ্ছে সরোয়ার্দিতে, কিন্তু সেই মেরামতটা হচ্ছে না ঠিকমতো। সেই প্রসঙ্গটা নিয়ে তো একটু আলাপ করবই। আর আমি সবচেয়ে ভালো যেটা জানতে চাই ডাক্তার বড়ুয়া আপনার কাছে যখন আসবো, কোন শিক্ষাগুলো সবচেয়ে কাজে লেগেছে? একটি হাসপাতাল কি মানে এরকম বিপদে পড়লে আসলে কোন বিষয়গুলো প্রথম মাথায় রাখবে, আমি সেগুলো শুনবো আপনার কাছ থেকে। কিন্তু তার আগে আবু সৈয়দ মোহাম্মদ হাশিম, আপনার কাছে জানতে চাই যে কটি সরকারি সংস্থা, কটি সরকারি বেসরকারি হাসপাতাল মিলে আসলে এই অগ্নিকাণ্ড সামাল দিতে প্রস্তুত বাংলাদেশে? কারণ আমি একটু যদি বলি যে যেভাবে ফায়ার সার্ভিসের প্রধান বা ডাক্তার বড়ুয়া বললেন, তাতে মনে হলো ফায়ারের মহড়া দেওয়াটা একটা দেশি বিদেশি সংস্থার মানে একটি জিও মিলে একটা মহাযজ্ঞ। কিন্তু আমরা জানি এই ঢাকা শহরে বেশিরভাগ কর্পোরেট ব্যাংকগুলো, মাল্টিন্যাশনাল প্রতিষ্ঠানগুলো তারা নিজ উদ্যোগে ভেতরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি রাখতে হয়, কারণ তাদের যেহেতু বড় ক্ষতিপূরণ দিতে হবে, তারা রেগুলার মহড়া করেন, তারা তাদের সাধারণ কর্মীদেরকে অগ্নি নির্বাপনে সক্ষম বানিয়ে তোলার দায়িত্বটাও পালন করেন। সরকারি সংস্থাগুলো পারছে না কেন? ধন্যবাদ আপনাকে। আপনি জেনে খুশি হবেন যে দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ এক রোল মডেল হিসেবে পৃথিবীতে স্বীকৃত। বাংলাদেশকে সারা পৃথিবী দুর্যোগ ব্যবস্থাপনা সমূহ করে সম্মান করে, যে আমাদের সুনাম আছে সারা পৃথিবীব্যাপী। সেটা তো বন্যা ঝড় থেকে আমাদের মানুষের রেজিলিয়েন্স। আমি বলছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিল আছে, যে কাউন্সিলে আমাদের মন্ত্রী সচিব এবং বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, সামরিক বাহিনী, সিভিল ডিফেন্স সবাই ওখানে অংশগ্রহণ করে। এটা তাদের নেতৃত্বে একটা কমিটি, একটা জাতীয় কমিটি আছে যেটা সার্বক্ষণিক প্রধানমন্ত্রী এটাকে ওভারসি করেন, নেতৃত্ব দিয়ে থাকেন। তারপরে আমরা এই কমিটিগুলো আমরা দেখি যে আপনি জানেন পৃথিবীতে আমাদের এরকম একটা এসওপি অথবা এসওডি বলে আমরা আমাদের প্রতিটা সেক্টর নিয়ে আমরা কাজ করে এগুলোর প্রিডিফাইন ডিজাইন করা আছে এগুলো। আজকে হাসপাতাল নিয়ে কথা আসছে, হাসপাতালের ওদের মন্ত্রণালয় কি কাজ, কখন কি কাজ করবে, বিফোর ডিজাস্টার, ডিউরিং ডিজাস্টার, আফটার ডিজাস্টার, এগুলো তৈরি আছে। আমি বলি আপনার সামনে আমার আছে, এটা মন্ত্রণালয়েরটা। এরপরে আছে তার অধিদপ্তর কি করবে, যে হাসপাতাল যে ব্যবস্থাপনা অধিদপ্তর আছে স্বাস্থ্য অধিদপ্তর, তারা প্রি ডিজাস্টার, ডিউরিং ডিজাস্টার, আফটার ডিজাস্টার, যে কোনো ডিজাস্টার, নট অনলি ফায়ার, সেটা তারা কাজ করবে, সেটা আছে। ইভেন কি আপনার নিচের লেভেল উপজেলা হাসপাতাল আছে, তারও একটা কাজ আছে। সবারই কাজ কিন্তু ডিফাইন করা আছে এটা আমাদের এসওডিতে। এটা সারা পৃথিবী এটাকে ফলো করে আমাদেরটাকে। আমরা এটাকে এখন আমরা আসলে তৈরি করে, মানে আমি একটু নেগেটিভ ভাবে প্রশ্নটা করছি, মানে তৈরি করে আমরা মন্ত্রণালয়ে রেখেছি, আপনাদের কাছে রেখেছে? এই যে মহড়া হলো, এই যে মহড়া হলো, উনি বললেন যে একটু আগে আমাদের ডিজি মহোদয় ফায়ার সার্ভিস এবং পরিচালক সরকারি হাসপাতাল, ওনারা যে বললেন যে মহড়া, সেই মহড়া কিন্তু এই পরিকল্পনার অংশ। কিন্তু এটা শুধু ওখানে নয়, আমরা শুধু এখানে না, শুধু আমরা ঢাকা মেডিকেল কলেজ অক্টোবরে হঠাৎ একটি মহড়া হলো, তারপরে ভাগ্যিস ফেব্রুয়ারিতে দুর্ঘটনা ঘটলো। এটা একটা রোটেশন, একসঙ্গে তো সব জায়গায় করা যাবে না, কারণ এখানে আমি বলি না, কিন্তু মহড়াই তো একটা, নিশ্চয়ই ব্রিগেডিয়ার আলী আহমেদ খান আমাকে সহায়তা করতে পারবেন, মহড়াই তো একটা নিয়মিত বিষয় হবার কথা। না, এটা তো হলো ওনাদের মহড়া নিশ্চয়ই এগুলো হয়, এটা হলো সব বাহিনী মিলে, সবাই মিলে একটা মহড়া বড় আকারের, যেখানে আমাদের দুর্যোগ ব্যবস্থার মন্ত্রী মহোদয় প্রেজেন্ট ছিলেন, আমাদের সচিব ছিল, আমি নিজেও ছিলাম, ওনারাও সবাই ছিল ওখানে। বড় আকারের একটা মহড়া ছিল, এটা পুরো হাসপাতাল জুড়ে একটা মহড়া ছিল। এটা আমরা একটা প্ল্যান করেছি এভাবে যে একটা মেগা ডিজাস্টার হলে আমরা কি করব, ওরকম একটা চিন্তা নিয়ে আমরা কিন্তু কাজটা করেছি কিন্তু এটা কিন্তু। এবং ছোটখাটো মহড়া প্রতিষ্ঠানের অভ্যন্তরে নিয়মিত হয়ে যাচ্ছে কিন্তু সব জায়গায়, কিন্তু শুধু ওখানে না, আমি স্কুলে হচ্ছে, কলেজে হচ্ছে, এমনকি ঢাকা ইউনিভার্সিটিতে হচ্ছে, ঢাকার সবগুলো মার্কেটে হচ্ছে। এবং শুধু নট সোহরাওয়ার্দী মেডিকেল, ঢাকা মেডিকেল, সিলেট মেডিকেল, চিটাগং মেডিকেল, সচিবালয় হচ্ছে, হ্যাঁ হচ্ছে। আপনি তারপর ওনারা করে আমরা সাথে আছে, এবং কি আপনার রাঙামাটি সদর হাসপাতাল এবং অন্যান্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল সব জায়গায় হচ্ছে কিন্তু এটা। বাট সবগুলো তো একসঙ্গে করা যাবে না, এটা হলো বাই রোটেশন। আমরা একটা শিডিউল করি প্রতি ইয়ারের জন্য, ওইভাবে বাই রোটেশন সব জায়গায় হয়ে যাচ্ছে এটা কিন্তু। এটা আমি একটা বিরতির পর আপনার কাছে আসি, কারণ আমি জানি যে মহড়াটা তো মানে করাতে হবে না, মানে নিজেও প্রতিষ্ঠানের করবার সক্ষমতা গড়ে ওঠা উচিত বোধহয়। ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান, আপনার কাছে ফিরবো এই প্রশ্ন নিয়ে একটা বিরতির পর।
ফিরে এলাম রাজকাহনে। ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান, আপনার কাছে জানতে চাইছিলাম যে মানে মহড়াটা এত আনুষ্ঠানিকতার ব্যাপার কেন? প্রতিটি প্রতিষ্ঠানের আলাদাভাবে নিয়মিত, এবং নিয়মিত মানে তো মাসে একবার মহড়া করবার কথা, তার একজন ফায়ার মার্শাল থাকবার কথা, তার প্রশিক্ষিত নিজের কর্মী বাহিনী থেকেই মানে একটা ইমার্জেন্সি রেসপন্সের জন্য একটা টিম থাকবার কথা। আসলে যখন এই বড় দুর্ঘটনা যখন হবে তার কিন্তু প্রস্তুতি থাকতে হবে আসলে, কারণ প্রস্তুতিই কিন্তু ঝুঁকির মাত্রা কমিয়ে আনতে পারে। সেই ব্যবস্থায় কিন্তু আমরা যখনই একটা মহড়া, প্রত্যেকটা সংস্থা এবং প্রত্যেকটা প্রতিষ্ঠান যেগুলো আছে যারা ছোট বড় হোক যাই না, তাদের নিজস্ব মহড়া দিতে হবে। কারণ আমরা দেখেছি যে এই যখনই কোনো দুর্যোগ হয় না কেন, আগুন লাগুক না অথবা ভূমিকম্প হোক না কেন, মানুষের কিন্তু নর্মাল সেন্স কিন্তু লুজ দেয়ার সেন্স আসলে, এবং কি করতে হবে বুঝতে পারে না, কি করতে হবে বিমূঢ় হয়ে যাচ্ছে। এবং তারা জানাতে হবে যে ফায়ার সার্ভিসকে কল দিতে পারে না। যেমন সরোদী হসপিটালের কথা বলি না কেন, কিন্তু আমরা কিন্তু ইনফরমেশন ওয়াজ ডিলেড। আচ্ছা, আমরা যখনই বললাম আগুন কখন লেগেছে ফুটেজ থেকে, এবং প্লাস মনে করুন তখন দেখলাম যে রেসপন্স কখন হয়েছে আমাদের, ইট ওয়াজ ডিলেড বাই অ্যারাউন্ড 20 মিনিটস অ্যাকচুয়ালি। 20 মিনিটসে আপনার আগুনটা অনেক বড় হয়ে যায় আসলে। আর যদি সাথে সাথে জানাতে পারতো সাধারণত রেসপন্স টাইম কত? আগুনটা বড় হবে না তাহলে। আর রেসপন্স টাইমটা কত আমাদের? রেসপন্স টাইমটা যেটা আছে এটার জন্য খুব ডিফিকাল্ট। আপনার রেসপন্স টাইমটা যেন স্ট্যান্ডার্ড রেসপন্স টাইম, মানে যেটা হলো আইডিয়াল সিটির জন্য 8 মিনিটস থাকে আসলে। 8 মিনিটে যে কোনো আগুন লাগাটা ইটস কন্ট্রোল করা যায়, বাট চলে এর বেশি হচ্ছে আগুনটা অনেক বড় হয়ে যায়। মানে ঢাকার পরিস্থিতি যদি বলি তাতে, আর ঢাকার বাইরে তো ফায়ার সার্ভিসের সক্ষমতাও কম, মানে সেখানে তো আসলে রেসপন্স টাইম 8 মিনিটের মধ্যে থাকাটা খুবই মানে মুশকিল, কারণ ট্রাফিক জ্যাম ট্যাম মিলিয়ে মানে এই সময়টা তো আমাদেরই আসলে ফাইট করতে পারতে হবে। এক্স্যাক্টলি। তো এই জন্যই তো, যেহেতু আমাদের আইডিয়াল সিটি না, আমি যে মহড়া থেকে প্রথমে আসি যে মহড়া এটা খুবই প্রয়োজন যেটা আছে, কারণ যার যার কাজ জানতে হবে। যখন একটা ঘটনা ঘটবে, আগুন লাগবে যাই করুক, এখানে একটা ফায়ার মার্শাল থাকে, তার কি ডিউটি, একটা টিম থাকে, সুতরাং তখন কিন্তু হি টেক্স দ্য কমান্ড, এবং সেই অনুযায়ী কিন্তু মানুষকে কোন অ্যাসেম্বলি যাবে, কে মানে আপনার ইলেকট্রিসিটি বন্ধ করবে, পাওয়ার লাইনই করবে, এগুলো কিন্তু বলা থাকে, কার রেসপন্স ডিউটি থাকে। সুতরাং তখন কিন্তু আপনার এবং কে ফায়ার সার্ভিস খবর দিতে হবে। এই মহড়াগুলো যদি আমরা নিয়মিত না করি তাহলে কিন্তু একটা আমাদের ঝুঁকি রয়ে যায়। এমনকি তখন তো ভয়ে নামতে গিয়ে একজন আরেকজনকে পাড়িয়ে মারতে হবে। সুতরাং আমাদের সেটা দেখতে হবে। যেমন আমাদের যেমন মনে করেন যে আগুন যদি 10 তলা একটা বিল্ডিং থাকে, আমার যে আগুন যদি মনে করেন আপনার 5 তলা লাগে, তো আমাদের অ্যালাউ করতে হবে আগে আগুনটা উপরে যায়, উপরের দিকে যাচ্ছে, প্রথমে 6, 7, 8 এদিকে নামতে দিতে হবে, তারা চলে দেন, তারপর নিচের লোক চলে আসতে পারে। এভাবে একটা কমান্ড সিস্টেমের মাধ্যমে কাজ করতে আসলে। তো আমাদের বেসিক কিছু যে আছে, যে আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি যে বড় বড় জায়গা যেগুলো আছে, অনেক বিল্ডিং এখনো কিন্তু আছে, এগুলো যদি আমরা নিয়মিত মহড়া করতে পারি তো অবশ্যই আমাদের ঝুঁকির মাত্রা কমিয়ে আনতে পারে। আর আপনি যেটা বলে রেসপন্স টাইম, এটা কিন্তু খুবই জরুরি আসলে কিন্তু, কারণ ঢাকা যেহেতু এখানে অপরিকৃত নগরায়ন, শিল্পায়ন হচ্ছে, ট্রাফিক জ্যাম, তারপর কোনো হাইড্রেন সিস্টেম নাই, কিন্তু কোনো হাইড্রেন নাই। বিদেশে কিন্তু এটা পাবেন, অনেক সময় বিদেশিরা বলে যে তোমরা এত পপুলেটেড কান্ট্রি সিটি কিভাবে আগুন নিবাচ্ছ, তখন আমরা তো কিছু করার নাই, আমরা কাজ করছি এখানে, যখন বড় আগুন লাগছে আমরা কয়েকটা গাড়ি একসাথে মোবিলাইজ করি এবং আশেপাশের বাসাবাড়ির পানি থেকে রিজার্ভার থেকে আমরা কাজ করি। আর হাইড্রেন্ট মানে হচ্ছে কি আগুন বা ধোঁয়া দেখলো আর পানি পড়তে শুরু করলো বিল্ডিং এর ভিতরে থাকে এটা। বাট আমাদের কিছু বেসিক নিড কতগুলো আছে যেগুলো আমাদের এই সমস্ত রেসপন্স করার জন্য আমাদের স্টেশনগুলো বাড়াতে হবে। সম্প্রতি আমাদের হাইড্রেন্ট মানে ওই যে আপনি পাইপটা লাগিয়ে পানি নিতে পারবেন সেই জায়গাগুলো বাড়াতে হবে। আমাদের ইলেকট্রিক পোস্টের মতো কাছাকাছি যদি কোনো একটা থাকে, আপনার ফায়ার স্টেশন আসলো, দেখুন পানি ব্যাক করতে হবে, ওখান থেকে পানি দিয়ে কাজ করবে আসলে। হাইড্রেন্ট থাকে, সিস্টেম থাকে, ওরা ইন্টারনাল সিস্টেমগুলো কাজ করে। তো আমাদের যেহেতু আমাদের সিস্টেম নাই, এই জন্য কিন্তু আমি মনে করি এইসব ব্যাপারে কিন্তু আমাদেরকে কিছু আমাদের অল্টারনেটিভ কিছু কাউন্টার মেজারগুলো আছে। যেমন আমরা বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু অ্যাটলিস্ট প্রত্যেকটা উপজেলায় একটা ফায়ার স্টেশন করা হচ্ছে অলরেডি, কিন্তু এটা কিন্তু একটা বড় একটা উন্নয়নের সাথে সাথে অ্যানাদার 2 ইয়ার্স এর মধ্যে প্রায় অ্যারাউন্ড 550 স্টেশনগুলো হয়ে যাবে। এখন 400 আছে, আরো 150 হচ্ছে আসলে। তারপরেও কিন্তু আমাদের কিছু যে সমস্ত ডেন্স পপুলেটেড এলাকা যেগুলো আছে সেখানে কিন্তু আরো স্টেশনগুলো হচ্ছে। ঢাকাতে যেগুলো আছে এগুলো স্যাটেলাইট স্টেশনগুলো হচ্ছে, আর ইপিজেড যেগুলো আছে, যেগুলো ইকোনমিক জোন, সেখানে স্টেশনগুলো হচ্ছে আসলে। কারণ যেহেতু উন্নয়নের সাথে সাথে কিন্তু দেশের সুরক্ষা নিশ্চিত করার জন্য এগুলো স্টেশনগুলো হচ্ছে, আর আমাদেরকে বিদ্যুৎ পৌঁছাচ্ছে ঘরে ঘরে, তো বৈদ্যুতিক শর্ট সার্কিটের সম্ভাবনা বাড়ছে। আমি মনে করি যে নিজস্ব প্রস্তুতি দরকার আছে, অর্গানাইজেশনাল প্রিপেয়ারনেসটা যদি থাকতে পারে তো অবশ্যই ঝুঁকির মাত্রা কমে আসবে বলে আমি মনে করি। আমি এরপরে যখন আপনার কাছে আসবো, আসলে যদি সুযোগ পাই আজকে এই আলোচনাটা সেখানেও নিতে চাই যে শুধু তো আসলে আগুনের জন্য প্রিপারেশন না, মানে আসলে যে কোনো দুর্যোগের জন্য প্রস্তুতি নিয়ে কথা হচ্ছে। এবং একটি ভবনে আগুন লাগা
আর সবাই নিরাপদে আছে সেটি একটা পরিস্থিতি, আবার অনেক পরিস্থিতিতে সকলেই বিপদগ্রস্ত এরকমও হতে পারে। ডাক্তার বড়ুয়া, আপনার কি মনে হলো হাসপাতালে সবচেয়ে জরুরি ছিল কি কি জানা, কোন কোন জায়গায় রেসপন্স করাটা গুরুত্বপূর্ণ? আপনি কি পরামর্শ বা অভিজ্ঞতা আসলে শেয়ার করবেন? এটি হলো প্রতিটি হাসপাতালেই দুর্যোগ ব্যবস্থাপনার জন্য একটি এটা হলো হসপিটাল ইনসিডেন্টস কমান্ড সিস্টেম, এটা ছাড়া থাকা দরকার, যেটির একটা কমান্ডার থাকবে হলো ওই হাসপাতালের ডিরেক্টর বা হেড অফ দ্য, যেটা হলো ইনসিডেন্ট কমান্ডার্স এবং অপারেশন চিফ, এগুলো আমাদের প্রত্যেকটা হাসপাতালে থাকা দরকার। এবং যেমন আমার হাসপাতালে প্রায় 150 থেকে 200 ডাক্তার কর্মচারী ট্রেন্ড, এরকম ট্রেনিং এবং হলো ফায়ার একটা ইউনিট থাকা দরকার। এবং এইটির পাশাপাশি এই যেটা মক ডিল সহ প্র্যাকটিক্যাল এই জিনিসগুলো যদি জানা থাকে, তাহলে সোহরাওয়ার্দী হাসপাতালের মতো আমরা 1200 রোগীকে যেমন জীবন বাঁচিয়েছি, আমরা শুধু 1200 রোগী না, এখানে ওই মুহূর্তে আমাদের 10 জন আইসিইউর ভেন্টিলেশন যুক্ত আমাদের রোগী ছিল। 25 জন রুগী কিছুক্ষণ আগে 2-3 ঘন্টা আগে অপারেশন হয়েছে, সিলাই হয়েছে, এইসব রুগীগুলো আমাদের ছিল। তো এইরকম একটি অবস্থায় উইদাউট এনি ইনসিডেন্ট, উইদাউট এনি ক্যাজুয়ালিটি আইসিইউর 10টা রুগীকে আমরা বাঁচিয়েছি। 25 জনের যে অপারেশন হয়েছে তাকে বাঁচিয়েছি। এবং ডিউরিং অপারেশন একটা রুগী অপারেশন হচ্ছিল, লাইট বন্ধ হয়ে গেছে, মোবাইল দিয়ে সিলাই শেষ করে ওই ডাক্তার কোলে করে সে অ্যাম্বুলেন্স পর্যন্ত নিয়ে যাওয়া, এভরিথিং ইজ পসিবল। এই ট্রেনিং, অ্যাওয়ারনেস। আবার সবচেয়ে ব্যাপার হলো আরেকটি জিনিস দেখেছি, কমিউনিটি পার্টিসিপেশন। যেমন আমি সরকারের, একটু জানতে চাচ্ছিলাম, মানে আমরা যখন মিডিয়াতে অনেক সময় ধরে লাইভ চলছিল, আপনারা তো তখন ব্যস্ত, সেই প্রতিবেদকরা কিন্তু বারবার বলছিলেন যে চারদিকের লোকজন চলে এসেছেন সাহায্যের জন্য। চারদিকের লোকজন সাহায্যের জন্য চলে আসাটা ভালো না মন্দ, আমি সেটাও জানি। এইটা আমার মনে হয়েছে আমাদের জন্য খুবই আমরা ভালো মনে হয়েছে। আমরা যেমন হলো যে লোকগুলো আসছে আশেপাশে, বিশেষ করে আমি হলো এখানে হলো পাশে কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আসছে, আমাদের মেডিকেল কলেজের ছাত্ররা ঝাঁপিয়ে পড়েছে। আর আশেপাশে যে পলিটিক্যাল এবং হলো লোকজন, যেমন হলো আওয়ামী লীগের আমি সেক্রেটারিকে দেখেছি ওইখানকে, তারিক হাসানকে, সে নিজে টাকা দিয়ে টর্চ কিনছে, নিজে টাকা দিয়ে আমাদের 150 জনরে ওই দিন রাতের খাবারের ব্যবস্থা করছে, এবং তারাই ভলান্টিয়ারের দায়িত্বে পালন করছে। তারা নিজেরাই হলো, তখন পুরো হাসপাতাল অন্ধকার, লাইন ধরে সবাই মোবাইল চালিয়ে আলোর ব্যবস্থা করেছে লাইন ধরে। তারাই আবার হলে অ্যাম্বুলেন্সগুলো ডেকে আনতেছে, অ্যাম্বুলেন্সের যে প্রাইভেটগুলোকে তারা আবার লাইন করে দিচ্ছে। পুলিশ আমাদেরকে সহযোগিতা করেছে, ফায়ার ব্রিগেড তো আগুনের জন্য তারা ওই কাজে ব্যস্ত আছে। অত ভলান্টিয়ারের যে কাজগুলো, এটা স্বতঃস্ফূর্তভাবে আমরা দেখেছি। 3 তলা থেকে রুগী তারা মইয়ের মানে ফায়ার ব্রিগেডের পাশাপাশি সাধারণ মানুষ ওইখান থেকে 2 তলা 3 তলা থেকে রুগীগুলো নিয়ে আসছে। আমাদের হাসপাতালের চিকিৎসক কর্মকর্তারা যেমনভাবে আমাদের প্রস্তুত ছিলেন ট্রেনিং এর কারণে, সাধারণ মানুষের কোনো ট্রেনিং নেই, কিন্তু তারাও এখানে কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে এগিয়ে আসছে, এটা সত্যিকার একটা রানা প্লাজার মতো, এটা আমরা অত্যন্ত দৃষ্টান্ত। আবু সৈয়দ মোহাম্মদ হাশিম, আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে কতটা প্রস্তুত আসলে আমাদের হাসপাতালগুলোকে করে তোলা গেছে, এবং এই যে ফায়ার ব্রিগেড যখন একটি 2017 সালে রিপোর্ট দিল ঢাকার হাসপাতালগুলোর উপরেই যে এতগুলো হাসপাতাল ঝুঁকিপূর্ণ, এতগুলো অতি ঝুঁকিপূর্ণ, 433টার মধ্যে 422টাই ঝুঁকিপূর্ণ হলো, এরপরে হাসপাতালগুলো ব্যবস্থা নিচ্ছে কিনা সেটা কার দেখবার দায়িত্ব? সেটা আমি বলবো যে দেখার দায়িত্ব যেহেতু একটা মন্ত্রণালয় ডিফাইন করা আছে, স্বাস্থ্য মন্ত্রণালয় তারা দেখবে, কিন্তু ওদের একার উপর ছেড়ে দিলে হবে না। এটা সব আমার মন্ত্রণালয় বা যে কোনো মন্ত্রণালয় দেখবে, যেহেতু সরকারের বিষয়টা, জনগণের কল্যাণ তো কোনো একটা ডিপার্টমেন্ট বা একটা মন্ত্রণালয় হবে না, সবাইকে সামগ্রিকভাবে করতে হবে। তো আমার দিকটাতে আমি বলি যে একটা সমন্বিত উদ্যোগ, যে আমরা একটু আগে উনি বলছিলেন যে জনগণ ওখানে জনপ্রতিনিধি অংশগ্রহণ করেছেন, তা আপনাকে বলছে সবার জন্য বলছি যে আমাদের আসার বিষয় হলো যে আমরা প্রতিটা ওয়ার্ড পর্যন্ত আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি আছে জনগণের মধ্যে, প্রতিটা ওয়ার্ড পর্যন্ত, সারা দেশ থেকে সেন্ট্রাল থেকে ওয়ার্ড পর্যন্ত আছে। এটা হলো ওখানে জনপ্রতিনিধি আছে কিন্তু এটা। আর তারপর আমরা স্কুল ভিত্তিক, কলেজ ভিত্তিক, ইউনিভার্সিটিতে হল ভিত্তিক এবং হাসপাতাল ভিত্তিক, বাজার মার্কেট ভিত্তিক, বাজার ভিত্তিক সব জায়গায় আমাদের ট্রেন লোক আছে, কমিটি আছে আমাদের। এটা আমাদের কন্টিনিউ চলতেছে। কিন্তু মানে এই ট্রেনিংটা যাদেরকে দিলেন সেই কমিটিগুলো আছে কিনা, সেই লোকগুলো সেখানেই আছে কিনা, আমি বলি আপনাকে মহড়া করছে কিনা সেগুলো দেখেন না। ওরা মহড়া করবে না, ওরা বিভিন্ন জায়গায় সাপোর্ট দিবে। তারা দুর্যোগকালীন যা ভলান্টিয়ার আছে আমাদের, আরবান ভলান্টিয়ার এবং সিপিপি ভলান্টিয়ার, ভিলেজ ভলান্টিয়ার, শুধু ওনারা না আরো আছে, কিন্তু আমাদের আরো ভলান্টিয়ার আছে। আমরা স্কাউটকে ট্রেনিং দেই, আনসারদেরকে ট্রেনিং দেই, তারপরে এই আমাদের ডাক্তারদের ট্রেনিং দেই আমাদের এখানে। মানে ডিজাস্টার কালে তারা কি করবে, শুধু অগ্নি না,
আমরা একটা মেগা ডিজাস্টার, আমরা সাইক্লোন, বন্যা, ঘূর্ণিঝড়, অগ্নি সব বিষয়ে ট্রেনিং দিই আমরা, যে ওই সময় কার কি ভূমিকা আমরা মানুষকে ট্রেন আপ করি রেগুলার। আমরা গত বছর 22,000 লোককে আমাদের ইনল্যান্ড ট্রেনিং আমরা ট্রেনিং দিচ্ছি, 22,000 লোককে। এবছর আমরা 26,000 লোককে আমরা ট্রেনিং দেবো, নতুন করে আমাদের প্ল্যান আছে বিভিন্ন ইউনিটে। যে শুধু এই ঢাকায় না, এটা কিন্তু আমরা ওই এলাকায় চলে যাই। জি, এই যে আপনি শুরুই করেছিলেন যেটা দিয়ে, যে মানে সকল দায়িত্ব একদম লিখিতভাবে আছে, যে মানে দুর্যোগের সময় কি করা হবে, দুর্যোগের পরে কি করা হবে, দুর্যোগের আগে কি করা হবে, এই কাগজটি মেনে সকলে মানে ওই ওয়ার্ড পর্যায় থেকে একেবারে জাতীয় কমিটি পর্যন্ত কাজ করছে কিনা তার কি কোনো মহড়া কখনো দিয়েছেন? ওটা মহড়া না, ওটা মনিটরিং করা হয়। এটা জি, এটার প্রতি 3 মাসে একটা রেগুলার মনিটরিং সবার করা হয়, এবং প্রতি বছর কিরকম মনিটরিং মানে ওই যে আমরা বললাম ওদের কাজ করে, আমরা যে সেম বলে একটা উপজেলা চলে যাই আমরা, আচ্ছা, উপজেলায় ওই উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, ওদের নেতৃত্বে কমিটিগুলো কাজ করে। তো আমাদের টিমগুলো রেগুলার বিভিন্ন এলাকা ভিজিট করে, আমাদের ওখানে ফায়ার সার্ভিস, লোকাল হাসপাতাল বা যারা যারা জড়িত আছে কমিটির মধ্যে, সমস্ত ডিপার্টমেন্ট, সংস্থা, জনপ্রতিনিধির অংশ কমিটি আছে, ওদের নিয়ে আমরা এলাকা ভিত্তিক আমরা ওগুলো অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে আবার ওদেরকে ডেকে নিয়ে আমরা ওদের কাজ দেখি, ওদের কাজগুলো আমরা মহড়া করে দেখি আমরা। কিন্তু মহড়াটা ঢাকায় না, এটা বিভিন্ন টিম করা আছে, সারা দেশেই মহড়া হচ্ছে কিন্তু এটা। তবে আপনি বলছেন একসঙ্গে সব জায়গায় হচ্ছে না, কারণ এটা একটা লিমিটেশন আছে। কিন্তু যেহেতু আমরা মানুষকে অ্যাওয়ার রাখতে, সচেতন অ্যাক্টিভ রাখতেছি, আমরা ঘুরে ঘুরে রাউন্ড দ্য কান্ট্রি, আবার আমাদের কিন্তু অ্যাওয়ারনেস, কিন্তু আমাদের বিভিন্ন কালচারাল টিম আছে, কিন্তু ওরা ওই যে আমাদের গণসংগীত, লোকসংগীত করে এই দুর্যোগে মানুষকে অ্যাওয়ার করতেছে। আমাদের দেশটাকে আমরা একটা মেগা ডিজাস্টারের জন্য অলওয়েজ প্রস্তুত রাখার চেষ্টা করতেছি আমরা। এটা মেগা ডিজাস্টার এই শব্দটা বলেছেন আর একটা বিরতির পর এই ভয়াবহ শব্দটা নিয়ে আলাপ করতে চাই, যে ভয়াবহ কোন দুর্যোগ যেটা আসলে সকলকে এফেক্ট করবে এরকম, বা একটা বিরাট অংশের জনগোষ্ঠীকে এফেক্ট করবে, সেরকমই কি করব আমরা, তাতে আমরা কতটুকু প্রস্তুত, তাই নিয়ে আলাপ করবো একটা বিরতির পর। দর্শক থাকুন রাজকাহনে। ফিরে এলাম রাজকাহনে। আবু সৈয়দ মোহাম্মদ হাশিম, আপনি বলছিলেন যে একদম ওয়ার্ড পর্যন্ত আসলে এখন ডিজাস্টার ম্যানেজমেন্টের, দুর্যোগ ব্যবস্থাপনার টিম করা হয়েছে, ভলান্টিয়ার টিম করা হয়েছে, অগ্নি নির্বাপক যন্ত্র উপজেলা হাসপাতাল পর্যন্ত পৌঁছেছে, উপজেলা পর্যন্ত। পার্থক্যটা কি? হাসপাতালে নাই, হাসপাতাল যন্ত্র থাকবে, হাসপাতালে থাকবে এক্সটিংগুইশার থাকবে। হ্যাঁ, এক্সটিংগুইশার। জি, তো আমি সেই প্রসঙ্গ ধরে আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনি মেগা ডিজাস্টার হলে কি হবে এই জায়গায় শেষ করেছিলেন, যে যেই ডিজাস্টারে আসলে শহরের বা জনপদের একটা বিরাট অংশ ক্ষতিগ্রস্ত হবে বা ক্ষতি হতে পারে, বা ধরুন সরোয়ার্দী হাসপাতালের ক্ষেত্রে আমরা দেখলাম রোগীদেরকে বঙ্গবন্ধু হাসপাতালে, ঢাকা মেডিকেল হাসপাতালে সহ আশপাশের প্রাইভেট হাসপাতালেও ট্রান্সফার করা হয়েছে। যদি সকল হাসপাতালই এফেক্টেড হয় কি হবে ওরকম ভয়াবহ একদিনে? আমাদের খুব ভালো প্রশ্ন করেছেন। আমরা আশা করি কোনোদিন হবে না। এটা নিয়ে আমরা কাজ করছি। এখানে আমাদের ডিজি যে ফায়ার সার্ভিস বা সিভিল আছেন, আমরা যে এখানে একটা মেগা ডিজাস্টার যে কোনো সময় হতে পারে, ওটা ধরে নিয়ে আমরা একটা প্রস্তুতি আমাদের আছে। যে আমরা যে সারা ঢাকা শহর মনে করেন, ঢাকা শহরে আমরা বিভিন্ন এলাকায় বিভক্ত করে আমরা কন্টিনজেন্সি প্ল্যান তৈরি করেছি, যে আমরা এই আপদ থেকে উদ্ধার হবে কীভাবে এবং পরবর্তী পুনর্বাসন কীভাবে হবে, এগুলো একটা বড় একটা প্ল্যান আমাদের করা আছে, করে এবং দায়িত্ব সুনির্দিষ্ট করা আছে। কোন এলাকায় কে কাজ করবে, কোথায় সেনাবাহিনী কোন ইউনিট কাজ করবে, কোথায় বিজিবি কাজ করবে, কোথায় পুলিশ কাজ করবে, কোথায় আপনার আনসার বাহিনী কাজ করবে, ওগুলো ডিফাইন করা আছে। কিন্তু একবার এইসব প্ল্যানের মধ্যে তো বোধহয় এরকমও থাকে যে ইনি না পারলে এও যদি এফেক্টেড হয় তাহলে এ করবে, মানে রেসপন্ডার কে হবে, সেকেন্ড রেসপন্ডার কে, তাও ঠিক করা আছে কিন্তু এটা। তারপরে এগুলোর জন্য আমাদের কি প্রয়োজন হতে পারে, যেমন আমাদের হাসপাতাল যদি ধ্বংস হয়ে যায়, ঘরবাড়ি ধ্বংস হয়ে মানুষগুলো কোথায় যাবে, আমরা সেই জন্য আমরা সাফিসিয়েন্ট তাঁবু, টেন্ট বিভিন্ন আকারে আমরা জমা রেখেছি। আমরা শুধু ঢাকায় না, ঢাকা বড় বড় ডিভিশন হেডকোয়ার্টারে এবং জেলা পর্যন্ত আমাদের ডিপোজিট করা আছে। টাকা এবং খাবার, শুকনো খাবার এবং টাকা, এগুলো সব জমা করা আছে। আর তার চেয়ে আমরা শুধু মনে হচ্ছে যে আমরা কি করি, আমরা এই ঢাকায় যারা ডাক্তার আছে, ডাক্তার, ওদেরকে আমরা ট্রেনিং করি। কিন্তু আমরা যে ডিজাস্টার মোবাইল নেটওয়ার্কটা ইন্টারাপ্টেড হলে কি হবে, সেটার ব্যবস্থা আমাদের আছে। আমাদের এই যে জিপ মাউন্টেড বলেন, এটা কি বলে, আমরা কার মাউন্টেড আমাদের ওয়্যারলেস সিস্টেম ডেভেলপ করা হয়েছে এখনো প্রতিটা জেলায় পৌঁছে। ফায়ার ব্রিগেড আমরা দিচ্ছি, আমরা এখন দিচ্ছি। আমরা এত অ্যাডভান্স চিন্তা করছি আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে, যে আমাদের কার কি লাগবে আমরা চেয়ে পাঠাই আমরা। কিন্তু ওই যে অনেক হাসপাতালে অনেক জায়গায় পড়ে আছে, অনেক সরকারি জায়গায়
ফায়ার এক্সটিংগুইশার সহ ইভেন আমাদের ফ্ল্যাট বাড়িগুলোতে আমরা কেউ খুঁজে দেখছি না। সেটা দেখার দায়িত্ব কি আমার না আপনার বলেন? আমার। আপনার বাড়িতে ফায়ার এক্সটিংগুইশার কাজ করে কি করে না, এটা রিফিল করার সময় চলে গেছে কি আছে বা করতে হবে কি বা না, চালাতে হয় কি এটা করে, আমাকে, আমার। এটা ব্যক্তি হিসেবে আপনার আর প্রতিষ্ঠান হিসেবে আমার দেখা দরকার আছে। এটা আমাদের সবাইকে সচেতন হতে হবে, অ্যাওয়ার হতে হবে, যাতে আমরা রেগুলার রিফিল করি, এটা টাইমের আগে রিফিল করে দিতে পারবো। এটা জি এটা ডাক্তার উত্তম কুমার বড়ুয়া, এত প্রস্তুতি, এত মানে অভিনন্দন জানালাম, কৃতজ্ঞতা জানালাম। আপনারা একটা দারুণ ভাবে আসলে সফলতার সাথে রোগীদের নিরাপদে পৌঁছে দিয়েছেন, পরদিন থেকে কাজ শুরু করেছেন। সোশ্যাল মিডিয়ায় আমি আপনাদের অনেক প্রশংসা দেখেছি। আমি এর পাশাপাশি এটাও জানতে চাই যে এরপরেও আসলে একটা নিরাপত্তাহীনতারও ব্যাপার তৈরি হলো কিনা। কারণ এক নাম্বার প্রশ্ন দুটো, একটি হচ্ছে সরকারি হাসপাতাল গত বছর 2.5 কোটি টাকা খরচ করেছে সরোয়ার্দী হাসপাতাল বৈদ্যুতিক মেরামতে, তারপরে বিদ্যুৎ কেন নিরাপদ হলো না, এই বিষয়ে যদি উত্তর দিতে চান। আর দ্বিতীয় প্রশ্ন, দেখছিলাম যে 12টি কম্পিউটার চুরি হয়ে গেছে ওই রাতে, তার মানে তো একরকমের নিরাপত্তাহীন ছিল আপনারা যখন রোগীদের নিয়ে ব্যস্ত। জি, এটা ঠিক হলো। প্রথম আমি যদি ইলেকট্রিকের কথাই বলি, আমাদের হাসপাতালটা আমরা যেটা বলছি এটা পুরন হাসপাতাল না, এটা 1997 সালে এই হাসপাতালটি নির্মিত হয়, উদ্বোধন করেন আজকের মাননীয় প্রধানমন্ত্রী। এই ব্লকটি আর সামনের পোর্শনটি হলো লুইকানের 1963 সালে, যার কারণে এটা পুরন হাসপাতাল না। আর আমাদের হলো এটি এখন হলো পুরনো না, কিন্তু ফায়ার সার্ভিস 2017 থেকেই বলেছে যে আপনারা ঝুঁকিপূর্ণ। না, ঝুঁকিপূর্ণ তো অনেক কিছু কারণেই, আমি বলছি স্ট্রাকচার, নন স্ট্রাকচারাল ফাংশন। যেমন নন স্ট্রাকচারাল যেটি বলা হয় যে গুডসগুলো, যেমন আপনি ফ্রিজ, ওনারা বলা হচ্ছে যে এগুলো আপনাকে ওয়ালের সাথে সেটে দিতে হবে, যে কোনো সময় ভূমিকম্প হলে এটা গায়ে ঝুঁকি হতে পারে। এরকম আমরা কি কোথাও কি আমরা ফার্নিচার এগুলো কি আমরা সেটে দিই? এটা তো হয় না, এরকম আছে। আর যেমন বলা হচ্ছে স্প্রিংলার লাগাতে হবে, তারপর রাইজার, তারপর হলো ওয়াটার রিসোর্স, এবং হলো আমাদের হলো ফায়ার এক্সটিংগুইশার, স্যান্ডব্যাগ। আমাদের হাসপাতালে ফায়ার এক্সটিংগুইশারগুলো আমাদের ছিল, এবং আমাদের প্রতিটি ফ্লোরে স্যান্ড বাকেট ছিল। এবং আমরা যেটি করেছি, যেটা স্প্রিংলার এবং হলো যে রাইজার, এটি আসলে আমার একার পক্ষে সম্ভব না, এটা হলো সরকারের একটা সিদ্ধান্তের ব্যাপার। হলো পুরানো হাসপাতাল কর্মচারীরা আপনাদের চিঠি দিয়েছেন যে সকলে মনে করছেন যে যে না, প্রকৌশলী কাজ এটি করেন আমাদের, বিদ্যুতের, এটি আমরা এটা এই কাগজটা আমরা পেয়েছি, দিয়েছে। আমাদের কাছেও পেয়েছি। আসলে আমাদের বিদ্যুতের এটা একটা তদন্ত করে দেখা যেতে পারে, কিন্তু বিদ্যুতের আমাদের এবং সিভিলের আমাদের যথেষ্ট কাজ হয়েছে। নিরাপত্তাহীনতা ছিল কিনা? কম্পিউটার চুরি এবং হলো, আরো হ্যাঁ, নিশ্চয়ই ওই আরো সময় কিছু চুরি নিশ্চয়ই হয়েছে। পুরোটাই অন্ধকার ছিল। অন্ধকারের মধ্যেই আমাদের হলো আইসিইউ সহ সবগুলি বন্ধ। তখন একমাত্র মোবাইল ছিল আমাদের, একমাত্র আমাদের পথ নির্দেশনার লাইট ছিল, যার কারণে ওই সময় কে কোথায় আমাদের অনেকগুলো জিনিসপত্র আসলে চুরি হয়েছে। এটা অত্যন্ত অমানবিক, যেখানে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে জীবন বাঁচানোর জন্য সবাই এগিয়ে আসছিল। সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, ইভেন 4-5 জন মন্ত্রী তাৎক্ষণিকভাবে 10-15 মিনিটের মধ্যে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী চলে আসছেন, প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, দুর্যোগ মন্ত্রী, দুর্যোগ সচিব, স্বাস্থ্য সচিব, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সমন্বয়ক সচিব, আমাদের ফায়ার ব্রিগেডের ডিজি তো নিজেই ছিলেন, এবং পুলিশ, এবং প্রত্যেকেই ছিলেন। তো এর ভিতরেও কেউ কেউ কিছু চুরির সুযোগ নিয়েছে, এটিতে নিশ্চয়ই একটা নিরাপত্তা আর প্রশ্ন তো আছে। ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান, আপনি এবং আজকে আবু সৈয়দ মোহাম্মদ হাশিমও বলছিলেন যে আপনারা সারা দেশে একদম ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত ভলান্টিয়ার গড়ে তুলেছেন। আমি জানি ফায়ার সার্ভিস আলাদাভাবেও স্বেচ্ছাসেবক তৈরির কাজ করে সারা দেশে, আর রেড ক্রিসেন্ট সহ স্কাউট আরো কিছু প্রতিষ্ঠানও বোধহয় এই মহড়াগুলো দেয় এবং এই ভলান্টিয়ার তৈরি করে যে কোনো দুর্যোগে সাড়া দিতে। এরপরে এই সাধারণ মানুষের পার্টিসিপেশনটা বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে ভেরি ইউনিক, যে এত জরুরি হয়ে ওঠে কেন? ডাক্তার বড়ুয়া বারবার ধন্যবাদ দিচ্ছিলেন, আমরাও ধন্যবাদ দেই তাদের। রানা প্লাজার সময়ও আমরা দেখেছি, কিন্তু আমি যতটুকু জানি যে জরুরি ব্যবস্থাপনার কাগজপত্রে সবসময় লেখা থাকে যে আপনি সাধারণ মানুষ, আপনি নিরাপদ দূরত্বে নিজেকে নিরাপদ রাখুন, আপনি গিয়ে উদ্ধার কাজে যোগ দেবেন না। আসলে যখনই বড় দুর্ঘটনা হোক না কেন, বাংলাদেশ যে জনবহুল দেশ, এবং এই ক্রাউড কন্ট্রোলই কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হয়ে যায় আমাদের। ক্রাউড কন্ট্রোলের সাথে আমাদের সাথেও এই যারা আছে স্থানীয় জনগণ খুব একসাথে চলে আসে, এবং আমাদের জন্য কোনো চ্যালেঞ্জ হয়ে যায় কাজগুলো, যেটা আমাদের সমস্ত দরকার হলো কি এখন আমাদের যদি এই ক্রাউড একটা ভলান্টিয়ার, তো একটা অক্সিলারি ফোর্স আমাদের, কিন্তু এই ক্রাউডকে যদি আমরা লিমিটেড ক্রাউডকে যদি একটা ভলান্টিয়ার হিসেবে মানে কনভার্ট করতে পারি, অথবা এদেরকে আমরা একটা মিনিমাম প্রশিক্ষণ দিতে পারি, তাহলে কিন্তু একটা রিসোর্স হয়ে যাবে। অনেক সময় অপরিকৃত অথবা আনট্রেন ভলান্টিয়ার, অত আনট্রেন যদি কেউ থাকে, এটা কিন্তু ডেঞ্জারাস অবস্থা হয়ে যায়। আমরা দেখেছি কয়েকটা
ইনসিডেন্টে কিন্তু দেখা যাচ্ছে যে কেউ কাজ করতে আসছে হয়তো তারাই কিন্তু অনেক বিপদে ফেলে দিচ্ছে আসলে। সেই জন্যই আমি মনে করি যে এলাকা ভিত্তিক ভলান্টিয়ার থাকতে হবে, একটা ডাটাবেস থাকলে শুধু তারাই আসবে কাজ করার জন্য এবং তারা সহায়তা করবে। সেই জন্যই কিন্তু আমরা সবসময় চাই যে যখনই কোনো একটা মেগা ডিজাস্টার হোক না কেন, এগুলোর জন্য মহড়ার সাথে সাথে কিন্তু যাতে একটা কোনোদিন না হয়। আমরা বলি যে একটা ইনসিডেন্ট কমান্ড সিস্টেম আমাদের কাজ করতে হবে। কারণ এটাকে আমাদের জেনে এটা খুশি হবেন যে ন্যাশনাল ইউসি ডেভেলপ হচ্ছে একটা, এটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে একটা হচ্ছে যে যখন একটা মেগা ডিজাস্টার হবে আসলে তখন কিন্তু একটা কমান্ড সিস্টেম কাজ করতে হবে আসলে। প্রথমে আসবে কমিউনিকেশন সিস্টেম এবং কমান্ডের মাধ্যমে কাজ করবে, যেখানে কিন্তু মেগা ডিজাস্টার লেভেল 1 লেভেল 2 ফায়ার সার্ভিস কাভার দেবে। মানে হাসপাতালের পরিচালকই যে না, দুর্যোগের সময় নেতা এরকম কিন্তু নয় ব্যাপারটা, মানে সেই দুর্যোগ ব্যবস্থাপনার নেতা হবেন আরেকজন। তখন কিন্তু হয়তো ওই এলাকার এক্সপার্ট মনে থাকতে পারে, হি ক্যান বি কাম এন্ড টেক দ্য ইনসিডেন্ট কমান্ড সিস্টেম। অথবা হতে পারে মনে করেন যে আমাদের বড় মেগা ডিজাস্টার হলে কিন্তু আমাদের সশস্ত্র বাহিনী কিন্তু কাজ করে আসে, তাদের সাথে কিন্তু আমার নিয়মিত আমরা বিভিন্ন এক্সারসাইজ করে থাকি আসলে। কারণ এখানে আর্মি, নেভি, এয়ারফোর্স তারাও কাজ করবে, সেখানে বড় ডিজাস্টারে তাকে সহায়তা করবে আমাদের। কারণ আমরা যদি মনে একটা এলাকা ভিতরে ঢাকা সিটি অত বড় ডিজাস্টার, তখন কিন্তু ঢাকার আশেপাশে কিন্তু অন্য ডিস্ট্রিক্ট থেকে লোক আসতে হবে এবং লোকগুলো কিভাবে কাজ করবে সেইগুলো মহড়ার মধ্যে দেখানো হয় কিন্তু। আর সবাই যদি এক কাজে লেগে যায় দেখা যাচ্ছে যে কিন্তু প্রায়োরিটি নষ্ট হয়ে যাবে, ওখানে কিন্তু লাইফের রিস্কটা বেড়ে যাবে আসলে। সেই জন্যই কিন্তু প্রশিক্ষণ, মহড়া, প্রস্তুতি এবং সচেতনতা এই সবগুলো মিলেই কাজ করবে, যেখানে কিন্তু দুর্যোগ মন্ত্রণালয় কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। তার মাধ্যমে কিন্তু আমাদের এই যে যখন আপনি এখন দুর্যোগ যখন হবে সেখানে কিন্তু আপনি একটা রেস্কিউ টিম থাকবে, একটা ফায়ার টিম থাকবে, একটা সিকিউরিটি টিম থাকবে, লজিস্টিক্স থাকবে এবং অপারেশনাল টিম, তারা মিলেই কিন্তু একটা ডিসিশন নেবে। কিন্তু আমি যেটা এখনো মানে আমরা পাই নির্বাপন করবে একদল, আরেক দল নিরাপত্তা নিশ্চিত করবে, মানে সেটাও একটা কোঅর্ডিনেটেড এফোর্ট হবে। সাপোর্ট নেবে। সেজন্যই মনে করেন কিভাবে কাজ করতে হবে টিম আছে, ক্রাউড, এই যে ক্রাউড, এই জন্য কিন্তু অভিজ্ঞতা নিয়ে কাজ করতে হবে, যারা এক্সপার্ট টিম এবং আগে ডিজিটাল করা আপনাদের থাকবে। টিমের সবাইকে পেয়েছিলেন সেদিন? সেদিন না সবাইকে পাইনি, মোটামুটি ম্যাক্সিমামে ছিল আমাদের ম্যাক্সিমাম। অসংখ্য ধন্যবাদ ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান, ধন্যবাদ ডাক্তার উত্তম কুমার বড়ুয়া, ধন্যবাদ আবু সৈয়দ মোহাম্মদ হাশিম, ধন্যবাদ দর্শক। আপাতত বিদায় রাজকাহন থেকে।